হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বই থেকে যে ফিজিক্সের সলিউশন সিরিজটা চলছিল তার আজকে অবস্থার পরিবর্তন অধ্যায় থেকে প্রবলেম সেট 2 ফুল সলিউশন। প্রবলেম সেট 2তে আমাদের মাত্র 7টা অঙ্ক আছে। 7টা অঙ্ক আজকে পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ কমপ্লিট সলিউশন আলোচনা করব। ভিডিওর প্রথমেই বলি যে অনেকদিন পর ভিডিও আসছে। ভিডিও অনেকদিন পর আসার কারণ হচ্ছে আমার জীবনের ব্যস্ততা, এটাই তার কারণ। আর বিভিন্ন ছোটো মোটো কারণের জন্য ভিডিও আসতে পারেনি, কিন্তু তোমরা হয়তো সেই জিনিসটা টের পাওনি। সেটার কারণটা হলো এটাই যে আমার যে আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই ভিডিও পরিমাণ অনেক বেশি ছিল। ভিডিওর পরিমাণ বেশি থাকার কারণে কী হচ্ছিল যে আমি পরপর আপলোড করছিলাম, তোমরা হয়তো সেরকম টের পাওনি। কিন্তু আমার যে ভিডিও বানানোর লেন্থ, মানে যতদিন পর আমি ভিডিও বানাচ্ছি সেটা একটু বেশি, অনেকটা মোটামুটি বেশি হয়ে গেছে আর কি। যাই হোক, আর ভিডিওর প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য বুক ভরা ভালোবাসা। মানে অ্যাকচুয়ালি আমার সেটা তো নয়, আমার কথা হচ্ছে বুক ভরা প্রশ্ন, BOOK, বুক ভরা প্রশ্ন, বই ভরা প্রশ্ন আর মাথা ভরা দুশ্চিন্তা, ঠিক। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি। 7টা মাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা। প্রবলেম সেট 2, প্রবলেম সেট 1 আলোচনা হয়েছে পুরো পরপর। প্রবলেম সেট 1 কেন, পুরো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা যে অধ্যায়, সেখান থেকে MCQ থেকে শুরু করে আজকে আমরা অবস্থার পরিবর্তন চ্যাপ্টারে কিন্তু আছি। সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে দেখব যে প্রবলেম সেট 2তে কী ধরনের কী গল্প স্বল্প আছে, সেই বিষয়গুলো দেখব। তাহলে প্রশ্ন নাম্বার 1 নিয়ে আলোচনা করি। কিন্তু তার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা, যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শীতকাল পড়ে গেছে, রীতিমতো পিকনিক টিকনিক যাওয়ার মতো একটা সিচুয়েশান, ভালো একটা সিচুয়েশান, ভালো দিন, ঠিক ভালো সময় একটা চলছে। সেইখানে কিন্তু সুস্থ থাকাটা ভীষণ জরুরি, কারণ ঠান্ডা গরমের ব্যাপার তো অনেকেরই সর্দি কাশি হচ্ছে, ঠিক। আর তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট কথা যে তোমাদের প্রিপারেশান ফর ইওর এক্সাম, ক্লাস 11-এর এক্সাম। যদি কেউ 12 থেকে দেখছো তাহলে 12-এর এক্সাম, কারণ 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক শুরু এবং 16 ফেব্রুয়ারি থেকে আমাদের উচ্চ মাধ্যমিক শুরু। সেখানকার যদি ক্যান্ডিডেট থেকে থাকো, সেখানকার মানে তাদের জন্য অসংখ্য অভিনন্দন। তোমাদের প্রিপারেশান খুব ভালো চলুক, এটাই কামনা করি। এবং আজকের ভিডিওটা আমি স্টার্ট করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই না? একে তো অনেক দিন পর ভিডিও বানানো, তারপরে যদি আমি গল্প করি তাহলে বিষয়টা খারাপ হবে। আর সবাইকে অসংখ্য থ্যাংক ইউ আবার বলবো যে আমাদের 700 জন সাবস্ক্রাইবার পূরণ, 700 জন প্লাস সাবস্ক্রাইবার পূরণ। এবং একটা জিনিস চাওয়া তোমাদের কাছে, যে যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় যে চ্যানেলে আমার পড়াটা বুঝতে পারা যাচ্ছে, তবেই কিন্তু রেকমেন্ড করো, রেফার করো যে হ্যাঁ এটা তোরা দেখতে পারিস, বন্ধু বান্ধবী, ভাই বোন, দাদা দিদি, এদের মধ্যে একটা স্প্রেড করতে পারো। যদি তোমার মনে হয় যে তুমি বুঝতে পারছো তাহলে শেয়ার করবে, ঠিক। যাই হোক, চ্যানেলের প্রমোশন কমপ্লিট, এবার আমরা যাচ্ছি পড়াশুনোতে। প্রথম প্রশ্ন কি বলেছে আজকে? আমি প্রশ্নগুলো অ্যাকচুয়ালি মোবাইলে নিয়েছি, কিন্তু মোবাইলের কোনো জিনিস আমি দেখাতে চাইছি না, কারণ এটা দেখালেও একটা কেলেঙ্কারির সিচুয়েশান তৈরি হতে পারে, আই নো। সেই জন্য আমি কিন্তু মোবাইলের ছবিটাও আমি দেখাবো না। আমি পড়ি, তোমরা শোনো। ক্যাপিটাল W জলসম বিশিষ্ট একটি মাটির পাত্রে ক্যাপিটাল M পরিমাণ জল আছে। আচ্ছা, প্রথমেই ক্যাপিটাল W বিশিষ্ট একটা পাত্র আছে তোমার কাছে। সেই পাত্রের মধ্যে ক্যাপিটাল W জলসম বিশিষ্ট, এই যে পাত্রটা, সেই পাত্রটা জলসম হচ্ছে ক্যাপিটাল W। এটা কি? জল সম। বেশ, তার মধ্যে জল আছে। আচ্ছা বেশ, তার মধ্যে জল আছে। কি পরিমাণ জল আছে? ক্যাপিটাল M পরিমাণ কি আছে? জল আছে। বেশ, জল আছে। বেশ, এবার ওই পাত্র থেকে জল স্মল m হারে বাষ্পীভূত হচ্ছে। স্মল mটা কি? বাষ্পীভূত হবার হার। কে হচ্ছে? জল হচ্ছে। তাহলে জল কিন্তু m হারে বাষ্পীভূত হচ্ছে, মানে জল বাষ্পে পরিণত হচ্ছে m পরিমাণে, ঠিক। তাহলে সময় একটা দরকার, হার যেহেতু বলেছে। t সময়ের অবকাশে উষ্ণতা θ1 থেকে θ2 মানে কমে পড়ে θ2 হলো। আচ্ছা, θ1 থেকে টেম্পারেচার কমে পড়ে θ2 হলো। θ1 বড়, θ2 ছোট। এটা কত সময় হয়েছে? না স্মল টি টাইমে।
স্মল টি টাইমে এই ঘটনাটা ঘটেছে। বেশ, ঠিক আছে। জলের বাষ্পীভবনের গড় লিনতাপ ক্যাপিটাল এল, এটা দিয়ে দিয়েছে। জলের বাষ্পীভবনের লিনতাপ ক্যাপিটাল এল, ঠিক আছে। এবার বলছে জলের আপেক্ষিক তাপ এস, জলের আপেক্ষিক তাপ সেটা দিয়েছে এস, ঠিক আছে। এবং এই যে ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু স্মল এম ইন্টু স্মল টি, অর্থাৎ একক সময়ে বা টি সময়ে যত পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে জল অলরেডি বসে আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি ধরে নেওয়া যায় যে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপের, মানে বাষ্পীভবনের জন্য যতটা তাপ লাগছে তার তাপের এফ ফ্র্যাকশন, স্মল এফ ভগ্নাংশ ওই পাত্র, এই মাটির পাত্র এবং তার অভ্যন্তরস্থ জল থেকে শোষিত হচ্ছে। এই জলটাকে যদি বাষ্পীভূত হতে হয়, এটা তো ঠিক কথা, যদি বাষ্পীভূত হতে হয় তাহলে তার জন্য একটা প্রয়োজনীয় তাপ লাগবে, তার জন্য একটা প্রয়োজনীয় তাপ লাগবে। সেই তাপটা কার থেকে নেবে? সেই তাপটা নিচ্ছে ওরা কাছ থেকে এম পরিমাণ জল, অর্থাৎ যতটাই জল আছে সেখান থেকে, প্লাস এম পরিমাণ জল প্লাস পাত্র, এই দুটো কাছ থেকে ও নিচ্ছে, হিট নিচ্ছে, তবে গিয়ে পরে এই যে জল, সেই জল বাষ্পীভূত হতে পারছে, এটাও ঠিক। আচ্ছা, প্রয়োজনীয় যতটা তাপ ওর দরকার, যতটা তাপ বাষ্পীভূত হতে গেলে যতটা তাপ দরকার তার এফ পরিমাণ, তার এফ ভগ্নাংশ নিচ্ছে ক্যাপিটাল এম পরিমাণ যে জল আছে এবং যে পাত্র আছে, এই দুটো কাছ থেকে ও তাপটা নিচ্ছে, ঠিক আছে। কতটা নিচ্ছে? যতটা দরকার তার এফ পরিমাণ, এবং তার অভ্যন্তরস্থ জল থেকে শোষিত হচ্ছে। তাহলে উষ্ণতা হ্রাস, যত পরিমাণ উষ্ণতাটা কমছে, উষ্ণতা কমবে কারণ তাপটা নিয়ে নিচ্ছে, তাহলে উষ্ণতার হ্রাস কত হচ্ছে? θ1 - θ2, এটা হচ্ছে উষ্ণতার হ্রাস। বেশি থেকে কম করলাম। উষ্ণতার হ্রাসের হার নির্ণয় করো, মানে ডিভাইডেড বাই টি, এটা কত সেটা নির্ণয় করো। আশা করি অঙ্কটা আমি বোঝাতে পারলাম। তাহলে এর বাষ্পীভবনের জন্য কতটা তাপ লাগবে? এল দিয়ে দিয়েছে বাষ্পীভবনের লিন তাপ। তাহলে এটা কি নয় যে কত পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছে? না, কত পরিমাণ জল মানে অ্যাকচুয়ালি কত ভরের জল বাষ্পীভূত হচ্ছে, কত পরিমাণ? এম গুণিত টি পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছে। এই যে এম গুণিত টি, এই পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছে, তার জন্য প্রয়োজনীয় তাপ কত? তাহলে এমটি পরিমাণ জল বাষ্পীভূত হতে প্রয়োজনীয় তাপ কতটা তাপ লাগছে? না, আমরা জানি মাস গুণিত লিন তাপ, মাস কত? এমটি গুণিত লিন তাপ হচ্ছে ক্যাপিটাল এল, এই পরিমাণ তাপ লাগছে। তার এফ অংশ, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তার এফ অংশ, এই এমটি এল, তার এফ অংশ পরিমাণ সাপ্লাই দিচ্ছে এম পরিমাণ জল আর তা পাত্র, জলটা যে পাত্রে আছে সেই জিনিসটা। তাহলে আমরা এখানে করি। নেক্সট কিছু অংশ বাকি আছে অঙ্কটার, এখানেই করছি আমরা। যে তাহলে এই এমটি এল, এম স্মল টি ক্যাপিটাল এল, তার এফ অংশ সেটা সাপ্লাই দিচ্ছে এম পরিমাণ জল, আর ডাব্লিউ জল সমবিশিষ্ট যে পাত্র আছে তার মধ্যে থাকা যে জল ক্যাপিটাল এম, তার যে আপেক্ষিক তাপ এস ধরেছে আপেক্ষিক তাপ ধরা নেই, তাই না? তাহলে জলের আপেক্ষিক তাপ ধরে নিতে হবে। এসটা কি না? জলের আপেক্ষিক তাপ, হ্যাঁ, হলো। আর চেঞ্জ ইন টেম্পারেচার দ্যাট ইজ θ1 - θ2, θ1 - θ2 অ্যাকর্ডিং টু দ্য প্রশ্নানুসারে এই গল্পটা আমার দরকার কি? θ1 - θ2 ডিভাইডেড বাই টি। তাহলে θ1 - θ2 ডিভাইডেড বাই টি শুড বি, এটা কত হবে? θ1 - θ2, এটা ডিভাইডেড বাই টি, এই টিকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকলো এম, লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকলো ক্যাপিটাল এল, স্মল এফ, আর নিচে চলে আসবে এই টোটাল জিনিসটা এম প্লাস ডাব্লিউ গুণিত এস, এই জিনিসটা। এই গেল ব্যাপার, বোঝাতে পারলাম? ঠিক উত্তর এটা আছে এফ এম এল, হ্যাঁ এম এল এফ ডিভাইডেড বাই এম প্লাস ডাব্লিউ গুণিত এস, এটা গেল ব্যাপার আমাদের। ঠিক, প্রথম প্রশ্ন আমাদের কমপ্লিট। দ্বিতীয় প্রশ্ন দেখো, তারপর বোর্ডটা আমি মুছছি। বিসমাতের গলনাঙ্ক 271 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, লিখতে মুছি, আর আমার যেগুলো লাগবে সেই জিনিসগুলো আমি তাহলে ডাটাগুলো লিখতে পারবো। অ্যাটলিস্ট এইটুকুটা মুছি আমি, এটা তো প্রথমে পড়িয়েছিলাম। বেশ, দেখো 2 নম্বর বিসমাত নিয়ে আছে। বিসমাতের যে গলনাঙ্ক তো দিয়েছে নাকি রে বাবা?
হ্যাঁ, বিসমাথের গলনাঙ্ক 271 ডিগ্রি সেলসিয়াস। বিসমাথ, সেই বিসমাথের গলনাঙ্ক 271 ডিগ্রি সেলসিয়াস। 271 ডিগ্রি সেলসিয়াস। একটি পরীক্ষায় মানে একটা এক্সপেরিমেন্ট করা হলো, ওই উষ্ণতায় রাখা, কোন উষ্ণতা? ওই উষ্ণতা মানে 271 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা কিছু পরিমাণ তরল বিসমাথকে, আচ্ছা গলনাঙ্ক এটা, তাহলে এই উষ্ণতাতে এই বস্তুটা বিসমাথ বস্তুটা গলে গেছে, তাহলে 271 ডিগ্রি সেলসিয়াসে বিসমাথ, গলিত বিসমাথ রাখা হয়েছে, আংশিক তেলপূর্ণ একটি ক্যালোরিমিটারের মধ্যে ঢালা হলো। আচ্ছা, একটা ক্যালোরিমিটার আছে, এটা কি? এটা ক্যালোরিমিটার আছে, একটা ক্যালোরিমিটার। সেই ক্যালোরিমিটারে কি আছে? তেল আছে, আংশিক পূর্ণ তেল আছে, এখানে কি আছে? তেল আছে। সেই তেলে কি দেওয়া হলো? তরল বিসমাথ, তরল বিসমাথ দেওয়া হলো, ঠিক আছে, ঢালা হলো। আংশিক তেলপূর্ণ তরল বিসমাথকে আংশিক তেলপূর্ণ একটি ক্যালোরিমিটারে ঢালা হলো, ফলে তেলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 25.1 ডিগ্রি সেলসিয়াস হলো। তেল প্রথমে কত ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কনভার্ট হলো 25.1 ডিগ্রি সেলসিয়াস, এখানে কনভার্ট হলো। কেন? কারণ 271 ডিগ্রি সেলসিয়াসের একটা বিসমাথের গলিত বিসমাথকে বা তরল বিসমাথকে আমি এটাতে দিয়ে দিয়েছি, তাহলে তেলের উষ্ণতা ইনক্রিজ করবেই ডেফিনেটলি, স্বাভাবিক সেটাই। আচ্ছা বেশ, বাকি সব কিছু অপরিবর্তিত রেখে, মানে সেম কেস, সেই ক্যালোরিমিটার, সেই তেল। এবার যদি অপরিবর্তিত রেখে যদি পরীক্ষাটি একই উষ্ণতা বিশিষ্ট কঠিন বিসমাথ নিয়ে করা হতো, একই উষ্ণতা মানে এই 271 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ও তো গলনাঙ্ক মানে 0 ডিগ্রি সেলসিয়াস যেমন জলের গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা জলও পাই, আবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আমরা জলও পাই, জল পাই যেমন বরফও পাই তেমন, ঠিক। তো প্রথমে জল নিয়ে এক্সপেরিমেন্ট করা হলো, দেন বরফ নিয়ে এক্সপেরিমেন্ট করা হলো। তো জল মানে হচ্ছে লিকুইড ফর্ম অফ ওয়াটার, এমনি একটা ব্যাপার, ঠিক। তাহলে লিকুইড ফর্ম অফ ওয়াটার, লিকুইড ফর্ম অফ বিসমাথ নিয়ে কাজ করলাম, আর সেম জিনিসটা আমি করলাম, সেম এখানে ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটারের মধ্যে তেল আছে, বেশ তেল আছে, আর এটা কি? এটা হচ্ছে ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। সেখানে যদি আমি কঠিন বিসমাথ দিয়ে দিই, কি বললাম? কঠিন বিসমাথ, কঠিন বিসমাথ যদি দিয়ে দিই একই উষ্ণতা 271 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই দিলাম, তাহলে তেলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 15.6 ডিগ্রি সেলসিয়াস হলো। প্রথমে যেটা ছিল 10, ঠিক, প্রথমে তেলটা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, সেটা হলো 15.6 ডিগ্রি সেলসিয়াস। 10 থেকে 25.1 হয়েছিল, তারপর কি হলো? 15.6 ডিগ্রি সেলসিয়াস হলো। উষ্ণতাটা কম ইনক্রিজ হলো, কেন বলো তো? কেন বলো তো? তার কারণটা হচ্ছে কঠিন বিসমাথ মানে তার মধ্যে কিছু পরিমাণ ও নিজে একটা এনার্জি নিয়ে আছে। আমি যদি বলি এই কঠিন বিসমাথকে প্রথমে ব্রেক করব, দেন কঠিন বিসমাথ থেকে গলিত বিসমাথ করব, তাহলে আমাকে কিছুটা তাপ দিতে হচ্ছে। তাহলে গলিত বিসমাথ টেম্পারেচার সেম হলেও এর মধ্যে তাপের পরিমাণটা বেশি, এবং সেই পরিমাণ তাপের কারণে ও টেম্পারেচারটা বেশি ইনক্রিজ করাতে পেরেছে তেলটার অ্যাজ কম্পেয়ার টু কঠিন বিসমাথের থেকে। বোঝা গেল? 10 থেকে ও জাস্ট 15.6, 25.5, তাহলে অনেকটা ইনক্রিজ করতে পেরেছে। এবার বলছে যে বিসমাথের আপেক্ষিক তাপগ্রাহিতা, এটা একটা জিনিস দেওয়া আছে, বিসমাথের আপেক্ষিক তাপগ্রাহিতা মানে কিন্তু আপেক্ষিক তাপ, ঠিক, যা প্রশ্ন আছে। বিসমাথের আপেক্ষিক তাপগ্রাহিতা মানে আপেক্ষিক তাপ, সেটা দিয়ে দিয়েছে 134.4 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে, এই জিনিসটা দেওয়া আছে। বিসমাথের গলনের লিন তাপ নির্ণয় করো। গলনের লিন তাপ কত? এটা তো গলনাঙ্ক, গলনের লিন তাপ কত? আচ্ছা, মোট কথা হচ্ছে আমি তাপ বার করব, আমি কোথাও একটা তাপ বার করব, তাই না? তাহলে কেস নাম্বার ওয়ানে গল্পটা কীরকম দাঁড়াচ্ছে? এই বিসমাথ যার গলনাঙ্ক হচ্ছে 271 ডিগ্রি সেলসিয়াস, এই তরল বিসমাথের গল্পটা কী দাঁড়াচ্ছে? তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, কেস 1 পরে আসছি। ধরি বিসমাথের পরিমাণ কত আছে, ধরি বিসমাথের পরিমাণ বা পরিমাণের ভর, দ্যাট ইজ স্মল এন, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও বিসমাথের গলনের লিন তাপ, গলনের লিন তাপ সেটা ধরলাম ক্যাপিটাল এল, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার যদি আমি বলি এই গলিত বিসমাথ এ যে টেম্পারেচার ইনক্রিজ করাতে পেরেছে তেলের, তাহলে তেল প্লাস ক্যালোরিমিটারের একটা গল্প ধরতে হয়,
তেল আর ক্যালোরিমিটারের, তাহলে আমি ডাইরেক্ট একসাথে ধরে নেব তেল ও ক্যালোরিমিটারের জল সম ধরে নেব, ক্যালোরিমিটারের জল সম ধরে নেব, এটা সব দিকে সেফটি। জল সম হচ্ছে ডাব্লিউ, একসাথে ধরে নিলাম কারণ ডিফারেন্ট আমার ধরার দরকার নেই, কারণ ক্যালোরিমিটার বা তেলের কোনো গল্প জানতে চাইনি, তাহলে ওটাকে ধরে একত্রে ধরে নেওয়া ভালো। তাহলে আমার কী হবে, ভ্যারিয়েবলস কমবে, চলরাশির পরিমাণ কমবে, এর জন্য আলাদা ধরবো, এর জন্য আলাদা ধরবো, তো প্রবলেম হবে না। তাহলে আমাদের কেস কি দাঁড়াচ্ছে, কেস নাম্বার 1-এ এইবার আমি লিখব কেস নাম্বার 1, সেটা হলো এই যে ক্যালোরিমিটার আর তেল এদের যে উষ্ণতা বৃদ্ধি করালো, তাহলে ডাব্লিউ গুণিত এই যে 25.1 মাইনাস 10, এই যে টেম্পারেচার ইনক্রিজ করালো কেস নাম্বার 1-এ, সেইটার জন্য দায়ী হচ্ছে এম পরিমাণ হচ্ছে বিসমাথ। আচ্ছা, এম পরিমাণ বিসমাথ, আর বিসমাথের গলনাঙ্ক হচ্ছে, গলনের লিনতাপ হচ্ছে এল। তাহলে এই পরিমাণ হলো ফার্স্টে, মানে এই পরিমাণ তাপটা লেগেছিল, এই পরিমাণ তাপ মানে এটার জন্য প্রয়োজনীয় তাপ কে দেবে, প্রথম হচ্ছে তরল বিসমাত্রা, মানে তরল বিসমাত বা এই 271 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা যে বিসমাত, গলিত বিসমাত, তাকে প্রথমে তরলে কনভার্ট করা হলো। দেন ওই যে বিসমাত এম, তার যে আপেক্ষিক তাপ, তার আপেক্ষিক তাপ কত, 134.4, তাহলে গুণিত 134.4 গুণিত এর চেঞ্জ ইন টেম্পারেচার কত, এর চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 271 ডিগ্রি সেলসিয়াস থেকে, এও তো হয়েছে 25.1 ডিগ্রি সেলসিয়াসে, কারণ এ তো এই সিস্টেমের মধ্যে চলে গেছে, তাহলে টোটাল সিস্টেমের টেম্পারেচার 25.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে 271 ছিল, সেখান থেকে মাইনাস হলো 25.1, এটা হলো ব্যাপার 25.1। এটা পরিষ্কার করে লিখি একটু, এটা গুণিত 271 মাইনাস 25.1, এটা হলো আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস একই জিনিস, জাস্ট এখানে কলনের লিনতাপটা থাকবে না, এটাই পার্থক্য, যেখানে হচ্ছে আমাদের সেই ডাব্লিউ গুণিত 15.6 কনভার্ট হয়েছে, তাহলে 15.6 মাইনাস 10 সমান এমএল আর থাকবে না, কারণ গলনের লিনতাপ দরকার নেই, কঠিন হয়ে আছে, ঠিক। তাহলে এর কি হবে, মাসটা হচ্ছে এম গুণিত 134.4 গুণিত 271 ছিল, 271 থেকে 15.6 কনভার্ট হয়েছে। দুটো ইকুয়েশন বোঝা গেল খুব ভালোভাবে। যদি বুঝতে না পারো তাহলে ডেফিনেটলি কমেন্ট করবে, অসুবিধা নেই, লজ্জা পাবে না, লজ্জা পেলে ক্ষতিটা নিজের। বোঝা গেল? তাহলে এই দুটো ছবি আমি একটু মুছে দিই, দুটো কেস আর কিছুই না। প্রথম ক্ষেত্রে গলনের লিনতাপটা কাজে লাগছে, দ্বিতীয় ক্ষেত্রে গলনের লিনতাপ কাজে লাগছে না, এমনি একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তাহলে একটু কাজ করা যেতে পারে, যেমন কি করা যেতে পারে বলো তো, W/m এর মানটা বসানো যেতে পারে, W/m এর মানটা বসিয়ে দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এল এর মানটা পেয়ে যাবো। ইকুয়েশন 1 দিই, ইকুয়েশন 2 দেব। ইকুয়েশন 1টাকে একটু ফর্ম করা যাবে, ইকুয়েশন 1টাকে লিখতে পারি আমরা, তাহলে W ইন্টু এটা কত হবে, এটা 0.1 থাকলো, এখানে 5 থাকলো, 15.1 হলো, সমান এমটা কমন নিলাম, এল প্লাস 134.4 গুণিত এইটা, মানে 134.4 গুণিত এই যে বিয়োগটা 271 মাইনাস 25.1, আমার ক্যালকুলেটর লাগবে, বেকার সময় নষ্ট আমি করবো না। 271 মাইনাস 25.1 সেটা হচ্ছে 245.9, ঠিক। তার সাথে গুণ করে নেব 134.4, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে W ইন্টু 15.5 সমান এম গুণিত এল প্লাস 33,048.96, এটা ব্যাপার। আর 2 নম্বর ইকুয়েশনটা ফর্ম হবে, 2 নম্বর ইকুয়েশনটা W ইন্টু এটা হয়ে যাচ্ছে 15, 10 বাদ দিলে 5, তাহলে 5.6 সমান এম গুণিত 134.4 গুণিত 271 মাইনাস 15.6, এটা 255.4, তাহলে W গুণিত 5.6
সমান এম গুণিত এটা দেখে নিই 134.4, তাহলে 34325.76। এইবার আমরা এখান থেকে W/m এর মান বার করব। W/m হবে 34325.76 ডিভাইডেড বাই 5.6 এটার যদি মান বার করি সেটা আসছে আমাদের কাছে 6129.6। এই মানটা পুট করব ওপরে। দেখো কি পাচ্ছি, এই যে মানটা, তাহলে W/m ইকুয়ালস টু 6129.6। কতাতে মানে কোনটাতে পুট করব? এইটাতে পুট করব, 3 বসিয়ে পাই কি পাচ্ছি, W/m একসাথে করে নিই। W/m সমান যেটা দাঁড়াবে, W/m একসাথে থাক গুণিত 15.1 সমান L প্লাস 33048.96। তাহলে W/m এর মানটা পুট করবো, তার সাথে 15.1 একসাথে করছি আর কি। এটা 6129.6, তার সাথে গুণ করব 15.1, যেটা পেলাম 925556.96 সমান L প্লাস 3304.8.96। এটা থেকে এটাকে বিয়োগ করব, মানে বিয়োগ 3304.8.96। এটাকে যদি বিয়োগ করি আমাদের কাছে L আসবে 59508। 595, এটা এমনি নিয়েছে 5.950। এটা না নিই, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মানে ইন্টু 10⁴ এত আসবে। আর এই টোটাল জিনিসটা, টোটাল যে অঙ্কটা, সেখানে আমাদের কোনো একক তো নিচে জের যে একক আমাদের দরকার এল মানে কি হবে, জুল প্রতি কেজি। কেজিতে আছে? হ্যাঁ কেজিতে আছে, তাহলে জুল প্রতি কেজি হবে অ্যান্সার, মানে এককটা জুল প্রতি কেজি, এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি আমি বোঝাতে পারলাম। 2 নম্বরটা কমপ্লিট। এরপর 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বরের অঙ্কটা করব তার আগে বোর্ডটাকে করে নিই পরিষ্কার, তাহলে আমি পড়বো যখন অঙ্কটা, তখন সেই সাথে তার যে ডাটাগুলো সেগুলো লিখতেও পারবো, তাই বোর্ডটাকে আমি পরিষ্কার করে নিলাম। ঠিক, চলো 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো। 3 নম্বরের অঙ্ক, কালারটা একটু চেঞ্জ করি। 3 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে। ইথেন গ্যাস পোড়ালে 373 কিলো ক্যালোরি প্রতি মোল হারে তাপ পাওয়া যায়, কিন্তু এই তাপের মাত্র 60% কাজে লাগানো যায়, সবটা কাজে লাগানো যায় না। 373 কিলো ক্যালোরি প্রতি মোল ইথেন পোড়ালে 373 কিলো ক্যালোরি প্রতি মোল তাপ পাওয়া যায়, কেমন? এবার এর 60% ইউজড হয়, মানে ব্যবহৃত হয়। বেশ ভালো জিনিস। আচ্ছা ঠিক, এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, এটাকে কাজে লাগিয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের 50 কেজি জলকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করছি। আচ্ছা কি করব, এই তাপটাকে কাজে লাগিয়ে, এই তাপকে কাজে লাগিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 কেজি জলকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করছি। এটা হলো বিষয়। তাহলে এটা করতে তাপ কত লাগছে, সেই তাপের সোর্স হিসাবে কে কাজ করবে, সেই তাপের সোর্স হিসাবে কাজ করবে ইথেন। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে আগে ও কনভার্ট হবে 100 ডিগ্রি সেলসিয়াসের জল, প্রথমে এই কনভার্সনটা হবে, দেন 100 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 100 ডিগ্রি
সেলসিয়াসের স্টিমে পরিণত হবে, স্টিমে পরিণত হবে। তাহলে এইখানে লাগছে আমার এমএসটি, এখানে লাগছে আমার এমএল, এখানে লাগবে এম এস থিটা, এখানে লাগবে এম গুণিত ক্যাপিটাল এল। এটা হচ্ছে বিষয়। এই যে তাপটা তার সোর্স হচ্ছে 373 কিলো ক্যালোরির 60%। বোঝা গেল? কিন্তু প্রশ্নটা তা না, প্রশ্নটা হলো 1 মোল কী কী দেওয়া আছে? দেওয়া আছে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, জানি এটা আমরা, এবং জলের বাষ্পীভবনের লিনতাপ সেটা দেওয়া আছে, ঠিক আছে। আর প্রশ্নটা দেওয়া আছে কত লিটার ইথেন গ্যাস পোড়ানো হবে, মানে পোড়াতে হবে। তাহলে কত লিটার, প্রশ্নটা আছে লিটারে, কত লিটার ইথেন গ্যাস, ইথেন গ্যাস, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, কত লিটার ইথেন গ্যাস। বেশ, আরেকটা জিনিস দিয়ে দিয়েছে 2.268 ইন্টু 10⁶, 2.268 ইন্টু 10⁶ জুল প্রতি কেজি। এটা কার? এটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ, জলের বাষ্পীভবনের লিনতাপ, এসআইতে দিয়েছে। এটা কি না, এটা জলের বাষ্পীভবনের লিন তাপ, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এই জিনিসটা ঠিক। তাহলে কতটা তাপ লাগছে আগে দেখে নিই, তার এটা করছি আমরা। তাহলে আচ্ছা, মাসটা কত না 50 কেজি, এই যে 50 কেজি। তাহলে 50 কেজি গুণিত এস, জলের আপেক্ষিক তাপ, এসআই পদ্ধতিতে হচ্ছে 1000 গুণিত চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার কত 10 থেকে 100 মানে 90, এটা 90 জাস্ট, আর দিচ্ছি না, প্লাস এমএল। তাহলে 50 গুণিত এল কত 2.268 ইন্টু 10⁶। এটার সাপ্লাই দেবে কে? এটা সাপ্লাই দিচ্ছে, এতটা জুল আমার এনার্জি দরকার। এবার ধরি ইথেন থেকে এক্স পরিমাণ বা কতটা জুল তাপ পেয়েছি, ধরে নিচ্ছি এক্স পরিমাণ, এক্স জুল পরিমাণ ইথেন থেকে তাপ পেয়েছি, তার 60%, ঠিক, তার 60% অর্থাৎ 60/100 এই পরিমাণ আমরা ইউজ করতে পেরেছি। বোঝা গেল? তাহলে ইথেন থেকে কতটা তাপ পেয়েছি সেটা দেখব, দেন কত মোল ইথেন আমাদেরকে পোড়াতে হয়েছে দেখব, দেন কত লিটার ইথেন আমাদের পোড়াতে হয়েছে সেটা দেখব, ঠিক। এক্সটা কি? এক্স হলো ইথেন থেকে প্রাপ্ত তাপ শক্তি, তার 60% তো মাত্র ইউজ করতে পারবো। 1 মোলে এত কিলো ক্যালোরি তাপ পাবো। তাহলে এই যে এক্স আছে এখানে কত মোল লুকিয়ে আছে সেটা পারবো, মোল সংখ্যা পেয়ে গেলে লিটারে বার করাটা ইজি হয়ে যাবে, কোনো ব্যাপার না। তাহলে এক্স পেতে হলে কী করবো আমরা, 9×5 = 45, ঠিক, 1 2 3 4 5, 1 2 3 4 5 প্লাস এই জিনিসটা আছে, এটাকে করতে হবে 5 দিয়ে গুণ, ঠিক আছে দেখছি, 2.268 ইন্টু 50, 113.4 একটা শূন্য হাটিয়ে দিচ্ছি, 4 আনলাম আর 5 আছে, এখানে 5 50 গুণ করে নিয়েছি এর সাথে। এবারে একটা শূন্য যাতে দশমিকটা চলে যায়, আর এখানে 5টা 1 2 3 4 5, এর 100/60 উইল বি এক্স, এটা হবে এক্স। আর নাহলে এ নিয়ে নিচ্ছি, এ নিলে কোনো চাপ হবে না, এক্স আর গুণ এই দুটো সাইন ম্যাচ করে যাচ্ছে, এটাই তো এ, তাহলে এই পাশে লিখছি না, ঠিক। বোঝা গেল টোটাল জিনিসটা? এখানে বন্ধনী হয়ে যাবে। তাহলে এখানে 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, তাহলে এটা যদি যোগ হয় জাস্ট 4 5 9, 4 3 7, 1179, তার পিঠে 1 2 3 4 5 গুণিত 100/60, এটা হলো বিষয়। 6 দিয়ে যাবে কি, 6 1 6 57, 6 9 54, 49 যাবে না, ঠিক আছে, না যাবে ভালো, গিয়ে আর কী লাভ। এটা আমি ভাগটা করে নিই, কত আসছে দেখি, 1179, 1 2 3 4 5 6 /6, দ্যাট উইল বি এটা কত আসছে, এখানে আসছে 1965, তার পিঠে 1 2 3 4 5 ইন্টু 10⁵ এত জুল এনার্জি লাগবে। তাহলে 1 মোল থেকে আসছে এত কিলো ক্যালোরি, এখানে একটু আমাদেরকে কিলো ক্যালোরি থেকে ক্যালোরি, দেন ক্যালোরি থেকে জুলে একটু কনভার্ট, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে এটা 4.2 জুল মানে দেখো বিষয়টা দেখবে একটু, যে
আমরা দেখো 1 মোল থেকে পাচ্ছি 373 গুণিত 1000, তাহলে ক্যালোরি হলো 10 4.2, তাহলে জুল হলো, এত জুল এনার্জি পাচ্ছি। দরকার আমাদের কত? এত জুল। তাহলে এত জুল এনার্জি পাই 1 মোল থেকে, তাহলে 1 জুল এনার্জি পাই 1/373 ইন্টু 10⁻³ ইন্টু 4.2 এত মোল ইয়ের থেকে ইথেন থেকে। তাহলে আমাদের 1 জুল না, এত জুল এনার্জি দরকার। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা খুবই সাধারণ একটা জিনিস, দরকার আমাদের 1965 ইন্টু 10⁵ এত জুল আমাদের এনার্জি দরকার। সেটা কোথা থেকে, মানে কত মোল থেকে পাবো না, সেটা এটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। বজ্র গুণন নিয়ম, মানে ঐকিক নিয়ম, আর কিছু না। 1965 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 373 ইন্টু 10⁻³ ইন্টু 4.2 এত মোল থেকে পাবো। এবার এত মোল মানে কত লিটার? 1 মোল মানে 4.2 লিটার, সরি 22.4 লিটার। তাহলে এত মোল মানে কত লিটার? সেটা এর সাথে 22.4 গুণ করলে কাজ কমপ্লিট। বোঝাতে পারলাম? এত মোল ইথেন দরকার, বাট কত লিটার দরকার না 1965 ইন্টু 10⁵ গুণিত 10⁵ ডিভাইডেড বাই 373 ইন্টু 10⁻³ ইন্টু 4.2 ইন্টু 22.4 এত লিটার আমার কি লাগবে? ইথেন লাগবে। তো তার আগে এটা মোটামুটি একটা ক্যান্সেল আউট হবে, এটা কাটলে এখানে দুটো শূন্য, একের পিঠে দুটো শূন্য, আর বাকি দেখা যাক কি কাটছে। 1965 তার পিঠে একটা দুটো শূন্য গুণিত 22.4 এটা ডিভাইডেড বাই 373 এটা ডিভাইডেড বাই 4.2 এটা, তাহলে আসছে কত লিটার? 2809.651475 এত লিটার। লেটস চেক দ্য অ্যান্সার। অ্যান্সারটা তো ম্যাচ করলো না আমার সাথে, আমার তো এটাই এলো। কোথাও কি ভুল করলাম কিছু? কোথাও কি কোনো ভুল করলাম? প্রসেস কিন্তু এটাই হবে। প্রসেস কিন্তু এটাই হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি করি, টোটাল জিনিসটা আরেকবার করতে হবে। মোটামুটি প্রসেস এটাই। যদি কিছু বাই চান্স ভুল হয়েছে তোমরা একটু দেখো, এটা তোমাদের উপরে আমি দায়িত্বটা দিলাম। কারণ আমি যদি এই টোটাল জিনিসটা আরেকবার করি তাহলে আর একটু সময়ের একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা করবে যে 373 সাথে, হ্যাঁ সব কিছু তো ঠিক আছে, 60 এটা ঠিক আছে, 2640 ইন্টু 50 ইন্টু 10⁻³। আচ্ছা, ও একটা জায়গাতে আমার মনে হচ্ছে আমি মিস্টেক করেছি, ঠিক আছে? তোমরা এই জিনিসটা একটু যদি করতে পারো তাহলে খুব ভালো হয়। ঠিক, একটা জায়গাতে আমি মিস্টেক করেছি। আমি এস বা জলের আপেক্ষিক তাপ 1000 নিয়েছি। এটা জলের আপেক্ষিক তাপ না, এটা জলের ঘনত্ব 1000 kg/m³। এই জায়গাটাতে একটু ভুল হয়েছে, বোঝা গেল? এইটাকে তোমরা কি করবে, এসটাকে তোমরা 4200 নেবে, 4200 জুল প্রতি কেজি প্রতি কেলভিন। এটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ। এটাতে আমি ভুল নিয়েছিলাম, এটা নেওয়াটা উচিত হয়নি, 4200 নেওয়া উচিত ছিল। বোঝা গেল? 4200 নেওয়া উচিত ছিল। এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। ওই যে প্রথমে করেছিলাম ml প্লাস mst, মানে ডেল্টা টি, অ্যাকচুয়ালি ms ডেল্টা টি। ঠিক, এই এসটার জায়গাতে 4200 নেওয়া উচিত, 1000 নেওয়া উচিত হয়নি। ওই জন্য একটা গন্ডগোল আসছে, ওই জন্য একটু কম চলে আসছে, ভ্যালুটা একটু বেশি আসবে। হ্যাঁ, মোটামুটি একটু বেশি আসবে, 3000 ক্রস করবে। আমার 3000 ক্রস করেনি, এই জায়গাটা একটু দেখবে। লেটস চেক, এটা চেক করবে, এটা চেক করবে, দিলাম একটু বাড়ির কাজ, এটা দেখবে একটু। বাকি প্রসেস সেম আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমরা একটা জিনিসই করি, সেটা হচ্ছে যেগুলো সমস্যা, যেগুলো ছোটোখাটো ভুল হতে পারে ছাত্রছাত্রীদের, সেই জিনিসটা বলা, রাট্টা মারা নয়। এই কাজটা দিলাম তোমাদেরকে একটু, এই কাজটা ডেফিনেটলি একটু করো, দেন আমাকে জানিও, অ্যান্সারটা ম্যাচ করে যাবে। অ্যান্সারটা আমি না হয় বলে দিচ্ছি, অ্যান্সারটা ম্যাচ করাবে, তাহলে তো বিচারটাও হয়ে যাবে। 3152, 3152.8 লিটার, এটা হবে তোমাদের অ্যান্সার। ভলিউমটা হবে এটা, এটা তোমরা চেক করবে, বুঝতে পারলে? এটা তোমরা চেক করবে, চেক করে আমাকে কমেন্টে জানাবে। এইটুকু ছোট্ট একটা বাড়ির কাজ আমিও তোমাদের দিয়ে দিলাম। এখানে 1000 বসানোটা আমার ঠিক হয়নি, 4200 বসানোটা উচিত হতো, ঠিক আছে? চলো দেখো নেক্সট আমাদের যে অঙ্কটা সেটা হবে
3 হলো না, 4 নাম্বার। বাবারে কতটা সময় লাগে, প্রবলেম সেট 2 না, সময় একটু লাগবে। যাই হোক, 4 নাম্বার। 100 গ্রাম ভর বিশিষ্ট একটি নিকেলের চোঙকে তরল বায়ুতে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হলো। বেশ, এবার চোঙটিকে তরল বায়ু থেকে তুলে দ্রুত 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট জলের মধ্যে ফেলে দেওয়ার পর দেখা গেল যে চোঙটিতে 12 গ্রাম বরফ জমেছে। নিকেলের আপেক্ষিক তাপগ্রাহিতা যদি এত হয় তাহলে বরফ গলনের লিনতাপ যদি এত হয় তাহলে তরল বায়ুর উষ্ণতা নির্ণয় করো। তো দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে নিকেলের ভর, একটা হচ্ছে ওই চোঙ বা নিকেলের যে চোঙ তার ভর, সেই চোঙের ভর দিয়েছে 100 গ্রাম, 100 গ্রাম ভর বিশিষ্ট, ঠিক। আচ্ছা, বরফ যেটা আছে, বরফের যে ভর, সেই বরফের ভর হচ্ছে 12 গ্রাম। বেশ, নেক্সট। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হলো, 0 ডিগ্রি সেলসিয়াস এর জলে নিয়ে যাওয়া হয়েছিল, জলে নিয়ে যাওয়া হয়েছিল এবং বরফ গলনের লিনতাপ দিয়েছে আর আপেক্ষিক তাপগ্রাহিতা কার, নিকেলের, এস কার, NI নিকেলের কত, 0.086 ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, এটা দিয়েছে। বেশ, আর বরফ গলনের লিনতাপ তাহলে এল, বরফ গলনের লিনতাপ 33.6 ইন্টু 10⁴ জুল পার কেজি, এই বিষয়টা দেওয়া আছে। তাহলে প্রথমে তার উষ্ণতাটা কত ছিল, তরল বায়ুতে ফার্স্টে নিয়ে গেছে, তরল বায়ু, দেন তরল বায়ুর থেকে নিয়ে যাওয়া হয়েছে কিসে, জলে। তাহলে জলে উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াস, তরল বায়ুতে ধরছি টি। তাহলে তরল বায়ুর থেকে জলে চোঙটা যে পরিমাণ তাপ গ্রহণ করলো, এই জলটা সেই পরিমাণ তাপ বর্জন করছে। জল যদি তাপ বর্জন না করতো তাহলে বরফটা তৈরি হলো কি করে? তাহলে নিকেল দ্বারা গৃহীত তাপ সমান জল দ্বারা বর্জিত তাপ। এটা সোজা অঙ্ক আছে, এটা অতটা সময় লাগবে না। জল দ্বারা বর্জিত তাপ, অবশ্যই তাই উচিত। এবার নিকেলের ভর 100 গ্রাম গুণিত এটা হলো নিকেলের আপেক্ষিক তাপ, এটা দিয়েছে সিজিএসে 0.086 ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার কত, 0 থেকে টি ছিল, টি এর পরে 0-তে কনভার্ট হলো, তাই তো, 0 থেকে টিতে, হ্যাঁ। আর এইখানে হচ্ছে জল দ্বারা বর্জিত তাপ, দ্যাট ইজ 12 গ্রামের বরফ তৈরি হয়েছিল, আর সেটা তৈরি হওয়ার জন্য 80 ক্যালোরি ওর বরফ গলনের লিনতাপ লেগেছে। বরফ গলনের লিনতাপ এটাকে আমরা 80 ক্যালোরি প্রতি গ্রাম করে নেব, কারণ প্রত্যেকটা সিজিএসে আছে। এখান থেকে তুমি টি বার করতে পারো, অনায়াসে, অসুবিধা নেই। টিটা কত হবে, টিটা নেগেটিভে আসবে, তাহলে 12 × 80 ডিভাইডেড বাই 100 গুণিত 0.086, এটা আসবে অ্যান্সার, বাট নেগেটিভে আসবে, ঠিক আছে, কারণ টিটা নেগেটিভে আছে ওইখানে, তাই। দেখো তাহলে 12 গুণিত 80, 12 8 96, 12 8 96 মানে 960 ডিভাইডেড বাই 100, এটা ডিভাইডেড বাই 0.86, এটা 111.62, টেম্পারেচারটা হবে -111.62 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে ওই তরল বায়ুটার টেম্পারেচার। বোঝা গেল কি গেল না? আই হোপ বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্কের দিকে চলে যাই, 5 নম্বরের অঙ্কের দিকে চলে যাই আমরা। প্রবলেম সেট 2 তো, এটা এগুলো করতে একটু সময় লাগে, কোনো ব্যাপার না। সময় নিয়ে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি যাতে কোনো অসুবিধা না হয়। চলো নেক্সট, 4 নম্বর কমপ্লিট। 5 নম্বরের অঙ্ক, হ্যাঁ। 0 ডিগ্রি সেলসিয়াসের এক্স গ্রাম বরফের সাথে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক্স গ্রাম বাষ্প যদি চালনা করা হয় তাহলে তার ফল কি হবে? খুব ভালো একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে। তাহলে 5 নাম্বার, 0 ডিগ্রি সেলসিয়াসের কি আছে, এক্স গ্রাম বরফ, এর সাথে অ্যাড করেছি 100 ডিগ্রি সেলসিয়াস এর, এটা এর হবে, জল না, এক্স গ্রাম স্টিম,
এই দুটো অ্যাড করেছি। তাহলে একবার ভাবো, নিজেরাই ভাবো। আচ্ছা, কিছু জিনিস দিয়েছে, যেমন এখানে দিয়েছে যে বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ কত? 33.6 × 10⁴, 33.6 × 10⁴ জুল পার কেজি এসআইতে দিয়েছে। আর এখানে দিয়েছে বাষ্পের মানে জলীয় বাষ্পের ঘনীভবনের লিন তাপ, বাষ্পের ঘনীভবনের লিন তাপ, সেটা দিয়েছে 22.68 × 10⁵ জুল প্রতি কেজি, জুল প্রতি কেজি। বোঝা গেছে? এবার করবো কীভাবে দেখো। 0°C যে x গ্রাম বরফ আছে, সে ফার্স্টে কী হবে, বরফ তো আছেই, তার জলে কনভার্ট হবে। জলে কনভার্ট হতে গেলে কী লাগবে না, ml মানে হচ্ছে 33.6 × 10⁴, তার সাথে m মানে x গ্রাম বরফ মানে 10⁻³ তবে তো কেজিতে কনভার্ট হবে। তাহলে সেটা কতটা হচ্ছে, সেটা এটা কেটে গেলে 10 পড়ে থাকছে, 10 মানে হচ্ছে 336x এত জুল তাপ লাগবে 0°C x গ্রাম বরফ থেকে 0°C x গ্রাম জলে কনভার্ট হতে। বোঝা গেল? এটাকে ধরছি আমরা প্রথম তাপ Q1। এবার 100°C যে স্টিম আছে, সে যদি 100°C জলে কনভার্ট হয়, তাহলে তার কীরকম হবে? তার হবে x গুণিত 22.68 গুণিত 10⁵ গুণিত 10⁻³ কেন? কারণ এক্সটা গ্রামে আছে। এই দুটো যদি কনভার্ট হয়, তাহলে কনভার্ট হলে এখানে 100 পড়ে থাকছে, এবং 100 যদি কনভার্ট হয় তাহলে 2268x এত জুল তাপ লাগবে, সেটাকে ধরছি Q2। কি হতে গেলে 100°C x গ্রাম স্টিম থেকে 100°C এই জিনিসটা কি, এটা হচ্ছে 100°C এর x গ্রাম জল এতে কনভার্ট হয়েছে। এটা কিসে কনভার্ট হয়েছে? এটা হয়েছে 0°C এর x গ্রাম জল, 0°C এর x গ্রাম জল এতে কনভার্ট হয়েছে। ঠিক বোঝা গেল? এবার যদি দুজনকে টাচ করানো হয়, এর দরকার হচ্ছে 334x জুল মাত্র, এর হচ্ছে 2268x জুল, একটু আধটু না। তাহলে দুজনকে যদি কনভার্ট করা হয়, এ 2268 জুল পরিমাণ তাপ দেবে, এ সেটা নেবে। দরকার কত? 336 জুল, 336x জুল। বাকিটা কি হবে? বাকিটা যেটা হবে, আমি যদি ধরি যে এ আবার কিছু একটা উষ্ণতা মানে 100°C জলে কনভার্ট হলো। এবারে কনভার্ট কিসে হবে? 100°C জলে কনভার্ট হবে। কত গ্রাম? x গ্রাম। এতে তাপ কত লাগবে? এতে তাপ লাগবে 0 থেকে 100 মানে চেঞ্জ ইন টেম্পারেচার 100 গুণিত ভর x গুণিত 10⁻³ গুণিত জলের আপেক্ষিক তাপ, দ্যাট ইজ এসআইতে 1000। তাহলে এটা কেটে গেল, মানে হচ্ছে 100x, আরও 100x তাপ লাগবে 100°C জলে হতে। কোথায় ছিল 0°C x গ্রাম বরফ, সেখান থেকে হলো 0°C x গ্রাম জল, সেখান থেকে হলো 100°C x গ্রাম জল। কথাটা বোঝা গেল কি গেল না? প্রথম চেঞ্জে ওর লাগছে Q1 মানে 336 জুল, 336x জুল। পরবর্তীকালে যে চেঞ্জটা সেটা হচ্ছে Q3। এবার এই দুটো যদি যোগও করে দিই না, Q1 + Q3 করি, তাহলে কত দাঁড়াচ্ছে? 334 + 100 দ্যাট ইজ 436x জুল তাপ লাগবে। সেটাও কম, কাচ্ছে Q2 চেয়ে। Q2 কত লাগছে? এতটা লাগছে। তাহলে এ তো জলে কনভার্ট হয়ে গেল, 100°C জলে কনভার্ট হয়ে গেল। এবার ও কি করবে, কিছু পরিমাণ, অর্থাৎ তার কাছে তো এখনও তাপ আছে, তাপের পরিমাণ তো নেই, মানে তাপের অভাব তো তার নেই। এখানটাতে সেই আগের ইয়েটার মতন একটা গন্ডগোলটা হলো, এখানে 1000 ইউজ হবে না, জলের আপেক্ষিক তাপটা আবার 1000 বসিয়ে ফেললাম। এসআইতে কত হবে? 4200। 4200 যদি হয়, তাহলে এটা 3টে শূন্য, এখানে 2টো শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 420x। এটা হবে 420x, এটা হবে Q3। তাহলে এই দুটোকে যোগ করলে 6টা 6 থাকবে, 334-এর সাথে 420 যোগ করছি, 6টা 6 থাকলো, 3 2 5,
আর 3 4 7 756 এক্স লাগবে 0°C এক্স গ্রাম বরফ থেকে, 0°C এক্স গ্রাম বরফ থেকে 100°C এক্স গ্রাম জলে কনভার্ট হতে গেলে। কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এই টোটাল তাপটার সোর্স দেবে কে? এ। তাও একে সম্পূর্ণ লাগবে না। এবার দেখো, এবার টোটাল জিনিসটার মধ্যে একটা টুইস্ট আছে। সম্পূর্ণ লাগবে, এ তো তাপ দিয়েই দিতে চায় 2268 এক্স জুল, বাট এত তো আমার দরকার নেই। আমার দরকার কত? 756 এক্স জুল। তাহলে আমি ধরছি যে ওই যে আমাদের কাছে 100°C এর এক্স গ্রাম স্টিম ছিল, সেই স্টিমের এম ভর পরিমাণ স্টিম থেকে প্রাপ্ত তাপ দিয়েই, সবটা তো থোড়ি না লাগবে, কিছু পরিমাণ লাগবে, সে কিছু পরিমাণকে এম পরিমাণ ধরেছি, তাপ দিয়েই 0°C এর এক্স গ্রাম বরফ থেকে 100°C এর এক্স গ্রাম জলে পরিণত করা যাবে। আই হোপ টোটাল জিনিসটা পরিষ্কার হলো। এবার এম এর মান আমরা বার করব, তার রেসপেক্টে জিনিসটা করতে পারবো, আর কিছুই না। অঙ্কটা অলমোস্ট শেষের দিকে। ঠিক আছে, তাহলে এই এম এর মান বার করব। তাহলে এম গুণিত বাষ্পীভবনের ঘনীভবনের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে 22.68 গুণিত 10⁴ সরি 5 গুণিত 10⁵ গুণিত 10⁵। তাহলে এম ইন্টু এটা, এমটাকে নিয়েছি এম গ্রাম নিয়ে নাও, এম গ্রাম, mg মানে হচ্ছে এম গ্রাম। তাহলে গ্রাম যদি হয় তাহলে 10⁻³ হলো। এটার আমাদের সোর্স কি করছে, মানে এই তাপটা আমাদের কি কোনটাতে কাজে লাগছে না 756 এক্সে, 756 এক্স। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এম এর মান বার করবে এখান থেকে 756 / এটা কাটলে 100 পড়ে থাকে, মানে 2268। তাহলে 756 / 2268 এত এক্স কত হচ্ছে সেটা 756 / 2268 হলো 0.03333, মানে হচ্ছে ওটা 1/3, মানে x/3 হয়ে যাবে। এটাকে 3 দিয়ে কাটবে, আর কিছুই না। তাহলে x/3, তাহলে x/3 পরিমাণ ছিল কি কি আমাদের কাছে, সাবস্টেন্স কি কি ছিল, এক্স গ্রাম বরফ ছিল, এটা একটা সাবস্টেন্স ছিল, আর এক্স গ্রাম স্টিম আমাদের কাছে একটা সাবস্টেন্স ছিল। এই এক্স গ্রাম স্টিম থেকে কিছু পরিমাণ, সেই পরিমাণটা কত x/3 পরিমাণ স্টিম কনভার্ট হয়ে গেল জলে, তাহলে এক্স গ্রাম জলে তো কনভার্ট হয়েছে, প্লাস x/3 হলো মানে 2x/3 4x/3 পরিমাণ জল হয়ে গেল। আর x থেকে x-3 যদি বাদ দিই, যদি বাদ দিই তাহলে হচ্ছে 2x/3 এই পরিমাণ স্টিম রয়ে গেল, 4x/3 পরিমাণ জলে কনভার্ট হলো। আর লাস্ট রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে 4x/3 পরিমাণ জল আর 2x/3 পরিমাণ স্টিম রয়ে যাবে। 4x/3 পরিমাণ জল আর 2x/3 গ্রাম পরিমাণ স্টিম আমাদের বেঁচে থাকবে। 5 নম্বরের প্রশ্ন এখানে হলো কমপ্লিট। এরপরে আমরা 6-7 কমপ্লিট করবো, তাহলে আমাদের শেষ। এই প্রশ্নটা যদি কোথাও প্রবলেম হয়, যেমন আমি বললাম যে আমি জলের আপেক্ষিক তাপটা সেই আবার 1000 ধরেছিলাম, এটা ভুল হয়েছিল, মিস্টেক হয়ে গেছে, गलती से मिस्टेक, मुझे माफ़ कर देना, मेरे मुंह से निकल गया और मेरा हाथ भी लिखने लगा, इसलिए मुझे माफ़ कर देना। কিন্তু গল্পটা হলো যে অঙ্কটা বললাম তোমাদের 3 নম্বরেরটা, সেটাতে কিন্তু জলের আপেক্ষিক তাপ 4200 জুল প্রতি কেজি, এটাই কিন্তু ইউজ করবে, দেখবে অ্যান্সারটা মিলবেই, কিছু করার নেই, প্রসেস ওই হবে। অ্যাপ্রোচ জানাটা দরকার, অঙ্ক যখন করবে নিউমেরিক্যালস করা মানে হচ্ছে অ্যাপ্রোচ জানা, আর কিছুই না। চলো এরপরে আমাদের দুটো অঙ্ক আর বেঁচে থাকছে, 6 এবং 7। দেখো তাহলে 6 অঙ্কটা দেখে নিই আমরা। 6 অঙ্কটা কী বলেছে, 6 অঙ্কটা বলেছে
যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট 10 গ্রাম জলের দ্রুত বাষ্পায়নের জন্য কিছু পরিমাণ জল বাষ্প হয়ে উবে গেল এবং অবশিষ্টাংশ বরফে পরিণত হলো। বরফের পরিমাণ নির্ণয় করো। দেওয়া আছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম এবং স্টিমের বাষ্পীভবনের লিনতাপ 536 ক্যালোরি প্রতি গ্রাম। বেশ বেশ 6 নাম্বার, এটার বিষয়টা হচ্ছে যে কিছু পরিমাণ তোমার কাছে কী আছে, বরফ আছে। কী আছে? কিছু পরিমাণ 10 গ্রাম জল, আচ্ছা জল আছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, জল আছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী আছে, 10 গ্রাম জল আছে। বেশ 10 গ্রাম জল আছে। বেশ এবার এই 10 গ্রাম জলের মধ্যে যে ধরি আমরা যে এক্স গ্রাম বরফ হয়ে গেছে, এক্স গ্রাম বরফে পরিণত হলো। এবারে ভর তো থোড়ি না বাইরে থেকে আমি দিচ্ছি, তাহলে টোটাল ছিল 10 গ্রাম ভর, তাহলে 10 মাইনাস এক্স গ্রাম ডেফিনেটলি বাষ্পে পরিণত হয়েছে, বাষ্পে পরিণত হবে। ঠিক, এক্স গ্রাম যদি বরফে পরিণত হয়, তাহলে বরফে পরিণত হলে জল থেকে বরফে পরিণত হলে জলকে কী করতে হবে, টেম্পারেচার ছেড়ে দিতে হবে। তাহলে জল দ্বারা বর্জিত তাপ সমান জল দ্বারা গৃহীত তাপ। তাহলে বরফে পরিণত হয়ে গেলে যে পরিমাণ তাপ ও ছেড়ে দেবে, কতটা ছেড়ে দেবে না, এক্স গ্রাম এটা। আর যেটা দিয়েছে কত দিয়েছে, এটা দিয়েছে 80 ক্যালোরি প্রতি গ্রাম, মানে এক্স। আর টেম্পারেচার চেঞ্জ কত, 20 ডিগ্রি সেলসিয়াস ছিল আর 0 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কত, 20 হলো, প্লাস এবার এই যে এক্স গ্রাম বরফ আছে তার একটা গলনের লিনতাপ আছে, সেটা হচ্ছে 80। এই পরিমাণ তাপ চেঞ্জ হবে, ইয়েটা কত দিয়েছে, তাহলে 10 মাইনাস এক্স পরিমাণ কী হচ্ছে, 10 মাইনাস এক্স পরিমাণ 100 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, প্লাস এই যে 10 মাইনাস এক্স পরিমাণ। ঠিক, কারণ প্রত্যেকটা জলের গল্প তো, তাহলে জলের যে আপেক্ষিক তাপগুলো সেগুলোকে এক করে নিয়েছে, ফলে দরকার নেই দেওয়ার। ঠিক আছে, এই যে 10 মাইনাস এক্স পরিমাণ, এই 10 মাইনাস এক্স গুণিত কী হবে, 536 হয়ে যাবে। 10 মাইনাস এক্স মানে এমএল, 10 মাইনাস এক্সটা মাস আর 536টা বাষ্পীভবনের লিনতাপ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে 20x প্লাস 80x সমান 800 মাইনাস 80x প্লাস 5360 মাইনাস 5536 এক্স। এক্সগুলো একদিকে নিতে পারি আমরা, এখানে 100x 180x 536 প্লাস 180x সমান কত হবে, বেশ হয়ে গেল। তাহলে আমাদের কাছে এখান থেকে এক্স দাঁড়াবে, এটা 0 6 8 3 11 1, হাতে থাকলো 1 5 আর 6 ডিভাইডেড বাই 6 8 3 11 1, হাতে থাকলো 1 5 6 7 716, 6160 ডিভাইডেড বাই 6160 ডিভাইডেড বাই 716, 8.6। তাহলে এই পরিমাণ বরফে কনভার্ট হবে। বরফটাই জানতে চেয়েছিল তাই এক্সট্রা ধরে নিয়েছি, তাই না? হ্যাঁ, অবশিষ্টাংশ কত পরিমাণ বরফে কনভার্ট হলো, তাহলে 8.6 গ্রাম বরফে কনভার্ট হলো। আর বাকি ওই যে মোটামুটি 4 দিলে এটা আর 4 এত গ্রাম বাষ্পে পরিণত হলো। ব্যাস হয়ে গেল। আর আজকের লাস্ট অঙ্ক, তার আগে পেজটাকে করে নিই পরিষ্কার। সেটা হলো 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বরের অঙ্কটা একটু ভুল আছে। 7 নম্বরের যে অঙ্কটা একটু মিস্টেক আছে, একটু গন্ডগোল আছে। না, ওই প্রুফটা করা যাবে না, যে প্রুফটা করে দেখাতে বলেছে ওই প্রুফটা করা যাবে না। মানে অঙ্কটা যদি ওইটা থাকে তাহলে ওই প্রুফটা করা যাবে না। অঙ্কটা যদি চেঞ্জ হয় তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু অঙ্কটা ওইটা থাকলে প্রুফ করা যাবে না, গন্ডগোল আছে একটু। ঠিক আছে, দেখো তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। যেখানে আছো, যেই মুহূর্তে আছো, যে স্থানেই আছো, যে স্থান থেকে আমার ভিডিও দেখছো, সেখান থেকেই এইটাই কামনা করি যেন তোমাদের প্রিপারেশন খুব ভালো চলে। ঠিক আছে, বোর্ড মুছে মুছে হায়রান অবস্থা একটা, জানি না কালিগুলো কি হয়ে যাচ্ছে, কিন্তু মোছা যাচ্ছে না পরিষ্কারভাবে। যাই হোক, মোটামুটি মুছে নিয়েছি আজকের মতো। চলো 7 নম্বরের অঙ্ক কি বলেছে,
বলে দিয়েছি যেটা, সেটা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াসে একটি কঠিন অবস্থায় একটি বস্তু 10 গ্রাম পরিমাণ নেওয়া হলো। বেশ, একে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত 64 ক্যালোরি তাপ লাগলো, মানে উষ্ণ করতে। বস্তুটি তখনও কঠিন অবস্থায় ছিল। তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কনভার্ট করলাম, তাপ লেগেছে 64 ক্যালোরি। সিজিএসে হয়েছে তাহলে 64 ক্যালোরি। ভর কত? 10 গ্রাম। 10 গ্রাম কোনো একটা সাবস্টেন্স। বেশ, এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট বলছে বস্তুটি তখনও কঠিন অবস্থায় ছিল, যাই হোক, বস্তুটির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হলে সেটি তরল অবস্থায় থাকে। আচ্ছা, বস্তুটিকে -2 থেকে 1 -2 ডিগ্রি সেলসিয়াস থেকে ফার্স্টে 1 ডিগ্রি সেলসিয়াস, আবার 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, এটা কনভার্ট করতে এখানে 880 ক্যালোরি তাপ লেগেছে, এখানে 900 ক্যালোরি তাপ লেগেছে, সেটা দেওয়া আছে। 880 900 ক্যালোরি তাপ লেগেছে। কঠিন ও তরল অবস্থায় ওই পদার্থের যে আপেক্ষিক তাপ, তাহলে সলিডের ক্ষেত্রে আপেক্ষিক তাপ S1, আর লিকুইড ফরম্যাট যখন হয়ে গেল তখন তার আপেক্ষিক তাপ S2। S1 = S2, হ্যাঁ তা তো বটেই। এদের মান নির্ণয় করো, দেখাও যে এই সম্পর্কটা। আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে অনায়াসে আমরা একটা জিনিস বলতেই পারি, সেটা হলো যে ভর আছে 10 গ্রাম, তাহলে 10 গুণিত চেঞ্জ ইন টেম্পারেচার কত? -10 থেকে -2 হয়েছে, তাহলে 8-এর পার্থক্য। তাহলে এখানে 8 গুণিত মানে M চেঞ্জ ইন টেম্পারেচার, আর সলিডের ওর ইয়েটা হচ্ছে S1। এর জন্য তাপ লেগেছে কত? 64 ক্যালোরি। তাহলে S1 কত হলো? S1 হলো 8 8 64, আর এটা হচ্ছে 0.8। অ্যান্সারটা কত আসবে? ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস। S1 আমাদের কাছে চলে এলো। S2 এইভাবে বার করতে পারি। S2 কী করে বার করব? 1 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু কঠিন হয়ে গেছে কঠিন, অসুবিধা নেই কিছু। তাহলে আমি যদি বার করি যে -2 থেকে 3 অবধি, বা সেটা যদি নাও করি, না -2 থেকে 1 নিয়েছে, -2 থেকে 1, দেন -2 থেকে 3 দুটো দিয়েছে, -2 থেকে 3, সেটাই আমি ভাবছি। আরেকটা হচ্ছে, এটা একটা কেস, আর একটা কেস হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস থেকে ডাইরেক্ট 3, এটা হতে সময় মানে তাপ লেগেছে 900 ক্যালোরি। তাহলে একবার ভাবতে ক্ষতি কোথায়? -2 থেকে ও ফার্স্টে 1 গেল, এটা তো ওর তাপ লেগেছে 880 ক্যালোরি। আর -2 থেকে যদি 3 যায়, 3 অবধি 3 ডিগ্রি সেলসিয়াস, তখন হচ্ছে 900 ক্যালোরি। তাহলে এই 1 থেকে 2 এই যে গ্যাপটা, এটা নিশ্চয়ই মানে এটা ছিল 880, এটা টোটালটা 900, তাহলে 900 থেকে 880 বাদ দিলে এই জায়গাটাতে লেগেছে 20 ক্যালোরি তাপ, মাত্র 20 ক্যালোরি তাপ। হ্যাঁ না না, ডেফিনেটলি এটাই। তাহলে আমি যদি বলি যে 1 থেকে 3-এ 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, এটা করতে ওর তাপ লেগেছে 20 ক্যালোরি, মাত্র 20 ক্যালোরি। তো এটা দেখি, চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 2 গুণিত মাসটা কত? 10 গ্রাম গুণিত S2, এখানে কাজ করবে। S1 করে নিয়েছি সলিডের জন্য, S2 না, এটাই তো S2, এইটা S2, লিকুইডের জন্য S2। দেখি প্রথমে S1টা কার জন্য? S1টা হচ্ছে কঠিন পদার্থের জন্য। হ্যাঁ, প্রথমে তো মাইনাসে তো কঠিনই থাকবে, তারপরে তরল হলো, ঠিক আছে। আর এটা S2 সমান হচ্ছে 20, তাহলে 10 দুগুণে 20, S2 হলো 1 ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস। তাহলে S1 অ্যান্ড S2 এই দুটোই কিন্তু বার হয়ে গেল। এরপর যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে ওই সম্পর্কটা ফাইন্ড আউট করা। সম্পর্কটা কী করে ফাইন্ড আউট করবো? দেখো কী করে করবো, তাই তো? তাহলে এখানে দিয়ে দিয়েছে যে গলনাঙ্ক ধরে নিতে হবে আমাদেরকে Tm, আর ওর যে গলনের লিন তাপ, সেই গলনের লিন তাপ দিয়ে দিয়েছে ক্যাপিটাল L। তাহলে তাই যদি হয় আমাদেরকে দেখো কী করতে হবে, -10 থেকে একেবারে 3 নিয়ে নেবো, তাহলে আমাদের লেঠা চুকে গেল। -10 থেকে 2 নেবো, দেন -2 থেকে 3 আমাদের জানা। তাহলে -10 থেকে প্রথমে -2 যাব, দেন -2 থেকে না -10 থেকে -2 যাওয়াটা ঠিক হবে, দেন -2 থেকে Tm নাকি না, Tm পর্যন্ত ও কঠিন থাকবে। গলনাঙ্ক মানে কি? Tm পর্যন্ত ও কঠিন থাকবে, ঠিক আছে। তাহলে -10 থেকে Tm, -10 থেকে Tm, তাহলে কি দাঁড়াবে? -10 কম টেম্পারেচার, তার থেকে বেশি টেম্পারেচারের দিকে যাচ্ছে, তরল হচ্ছে, Tm পর্যন্ত কঠিন থাকবে। তাহলে Tm -10 মানে Tm +10, এটা চেঞ্জ ইন টেম্পারেচার। মাস কত? মাস হলো 10 গ্রাম। বেশ, তাহলে মাস হলো, চেঞ্জ ইন টেম্পারেচার হলো, আর কঠিনের ক্ষেত্রে ওর ইয়েটা হচ্ছে S1 এর মান আমরা পরে পুট করছি। ঠিক, এটা হলো মানে ও কঠিন হয়ে গেল। এবারে সে কঠিন থেকে ও তরলে হবে, বাট টেম্পারেচার সেম থাকবে। টেম্পারেচার কত গলনাঙ্ক? দ্যাট ইজ Tm। তাহলে Tm গুণিত, না Tm আমাদের জানার দরকার নেই, মানে ml অ্যাকচুয়ালি, এমটা কত? 10, L কত? L কত? L
প্লাস এইবার 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 যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো গিয়ে টিএম থেকে টেম্পারেচার ওই আছে -10 থেকে টিএম হলো, টিএম থেকে টেম্পারেচার সেম রেখেছি, এখানে আমাদের হলো বোধগম্য তাপ, এখানে হলো আমাদের লীন তাপ, এখানে হলো আবার বোধগম্য তাপ। সেটা কত না টিএম থেকে আবার টেম্পারেচার হবে ওর 3, তাহলে 3 মাইনাস টিএম, 3 মাইনাস টিএম, এর জন্য প্রয়োজনীয় তাপ চেঞ্জ ইন টেম্পারেচার নিয়ে নিলাম। আপেক্ষিক তাপ তরলের ক্ষেত্রে S2 মানে S2 নিয়ে নিলাম, আর তার সাথে ওর যে মাস সেই মাসটা হচ্ছে 10 সেটাও নিয়ে নিলাম। আর এই টোটালটার জন্য প্রয়োজনীয় তাপ -10 থেকে একদম 3 অবধি যে প্রয়োজনীয় তাপ সেইটা কত, এইটা হলো কেস, এইটা হলো কেস। এইটা কিন্তু আমাদের দেওয়া নেই, এটা যদি দেওয়া থাকতো তাহলে ভালো হতো। এইবার যদি তোমরা বলো যে অ্যান্সারটাকে ম্যাচ করাবো, তাহলে একটা জিনিস করা যেতে পারে, এটা একটা জিনিস করা যেতে পারে, একে ও তরল হয়ে গেছে যদি 1 পর্যন্ত নিয়ে নাও, এটা ডিপেন্ড করছে জানো, এটা না নির্ভর করছে, মানে তুমি কোনটা নেবে সেটার উপরে ডিপেন্ড করছে। এটা তুমি 3 পর্যন্ত নিতে পারো, 3 পর্যন্ত নিলে গল্পটা আলাদা। তুমি 1 পর্যন্ত নিতে পারো, 1 পর্যন্ত নিলে 880 ক্যালোরি যেমন আছে, 1 পর্যন্ত তুমি যদি নাও তাহলে 880 ক্যালোরি। এখানে যদি তুমি 1 পর্যন্ত নাও, টেম্পারেচারটা আমি 1 পর্যন্ত নেব, তাহলে -10 থেকে 1 পর্যন্ত তো দেওয়া নেই, ঠিক? তাহলে এইটা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু প্রবলেমটা হবে। -10 থেকে 1 দেওয়া আছে না, দেওয়া নেই। এইখানে যদি আমি এই টোটাল ইকুয়েশনে যদি 880 পুট করি তাহলে কিন্তু অ্যান্সারটা ম্যাচ করে যাবে, যেটা আছে মানে যেটা শো করতে বলেছে সেটা কিন্তু ম্যাচ করে যাবে, কিন্তু সেটা নয়। -10 থেকে 1 অবধি যেতে গেলে 880 ক্যালোরি লাগছে না, -2 থেকে 1 অবধি যেতে গেলে 880 ক্যালোরি লাগছে, তাহলে -2 থেকে স্টার্ট করি, তাহলে -2 থেকে স্টার্ট করা উচিত আমার। সেই ক্ষেত্রে যদি -2 থেকে যদি স্টার্ট করেও নিই তা তো অসুবিধা কিছু নেই, -2 থেকে টিএম, দেন টিএম থেকে 1, তাও করা যেতে পারে। সেই ক্ষেত্রে এটা হবে +2, এটা হতো +10, সেটা করা যেতে পারে, অসুবিধা নেই। সেটা করলে 880 ক্যালোরি। আচ্ছা দেখি তো তাহলে উত্তরটা মিলছে। আমি কিন্তু প্রসেস বুঝিয়ে দিলাম, আমি বারবার বলছি আমি কিন্তু প্রসেস বুঝিয়ে দিলাম, এবারে বিচার বিবেচনা তোমাদের কাজ, আমি জিনিসটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? -2 থেকে 1 করতে গেলে 880 ক্যালোরি লাগছে, -2 থেকে 3 করবে তখন 900 ক্যালোরি লাগছে, এটা 3ও করতে পারো তখন এখানে 3 চলে আসবে। আচ্ছা এটা করে দেখি, ঠিক আছে? তাহলে টিএম আমরা জানি না, মোটামুটি 10 গুণিত S1 কত, এটা মানে 8, তাহলে 8 ইন্টু টিএম +2 প্লাস 10 ইন্টু এলও জানি না, 10 ইন্টু এল প্লাস টিএম জানি না, S2 জানি, S2 কত 1, তাহলে 1 গুণিত 10 মানে 10 একে 10 মানে 10 ইন্টু 1 মাইনাস টিএম, দ্যাট উইল বি 880, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি তুলে নিই করি তাহলে 8 টিএম আর -10 টিএম মানে -2 টিএম হলো, আর 2 গুণে 16 তাহলে +16 প্লাস 10, 16 আর 10 26 হলো, প্লাস 10 এল সমান 880। একটু এটাকে যদি পরিষ্কার করি, এইখানটাই করবো, এখানটা আমারও তো লাগবে না, এখানটা যদি করি আমি তাহলে গল্পটা কীরকম দাঁড়াচ্ছে, গল্পটা দাঁড়াবে যে 10 এল -2 টিএম দ্যাট উইল বি 880 প্লাস 26, সরি -26, তাহলে 880 -26, 6 আছে 10 বলবে 4 দিতে, 2 3 3 আছে 8 বলবে 5 দিতে, আর 8 854 এই জিনিসটা দাঁড়াচ্ছে। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে না এমনিই থাক, লাভ নেই, কিন্তু এইটা কিন্তু মিলেনি। আচ্ছা আরেকটা জিনিস যদি আমি দেখি, যে -2 থেকে 3 করলে 900 ক্যালোরি লাগছে, তাহলে -2 তো করা আছে, আর 3 করবো, এটাকে 3 করবো, এটাকে 3 করলে কী আসবে, এটাকে 3 করলে এটা যদি 3 করি আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, -2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছি, এটা যদি করি তাহলে গল্পটা দাঁড়াচ্ছে 8 টিএম অ্যাজ ইট ইজ, 8 টিএম প্লাস 8 দুগুণে 16 প্লাস 10 এল প্লাস এটা হচ্ছে 3 হয়ে যাবে, 1 হবে না 3 হবে, তাহলে 10 3 30 মানে +30 প্লাস এটা 3 হয়ে যাবে, তাই তো, এটা 3 হয়ে যাবে, 10 3 30 আর -10 টিএম সমান হবে 900 ক্যালোরি, এটাই পার্থক্য। তাহলে আমি যদি বলি টিএমগুলো করবো, দ্যাট ইজ 18 টিএম, কিন্তু এখানে টিএমটা নেগেটিভ কেন হলো, 8 টিএম এখানে মাইনাস আছে, তো এটা 3 মাইনাস টিএম, তো মানে এটা 3 মাইনাস টিএম, তাহলে 10 3 30 -10 টিএম, -10 টিএম হওয়ার কথা, তাই এটা সেম থাকছে, তাহলে 8 - 10 দ্যাট ইজ -2 টিএম হলো, আর এখানে +10 এল এটাও আনচেঞ্জড, আর এখানে 16 আর 10
16 আর 30-এ 46, তাহলে 900 থেকে 46 বাদ দেবো, দ্যাট ইজ 4, 4 এখন 5, 5 আছে নয় বলবে 4 দিতে, 1 8, 844 আসছে। 5 আছে 10 বলবে 5 দিতে, না 5 আছে 10 বলবে 5 দিতে, এটা আসছে 10 TL। হ্যাঁ এই তো সেম উত্তর আসছে দুটো ক্ষেত্রে। আরে এটা 6 আছে 10 বলবে 4 দিতে, 4 এখন 5, 5 আছে 10 বলবে 5 দিতে, 1 8, হ্যাঁ 854, কোনো প্রবলেম না, এটা কিন্তু উত্তরটা আসছে 854 দুই ক্ষেত্রে। 854, 10L মাইনাস 2TM সমান 854, 2 দিয়ে ভাগ যাবে জোরসে জোর, তার বেশি না, 2 দিয়ে যদি এটা ভাগ যায় তাহলে 5L মাইনাস TM সমান 2 দিয়ে ভাগ করে 2 4 8, 2 7 54, এটা আসবে অ্যান্সার। এটাই অ্যান্সার হবে। অ্যান্সারটা জোর করে ম্যাচ করানো কোনো দরকার নেই, এটা হবে অ্যান্সারটা। ঠিক আছে, এটা শো করতে বলা উচিত ছিল, নাহলে কোনো ডাটার প্রবলেম ছিল, ডাটাটাকে চেঞ্জ করা উচিত। মোট কথা একটা কথা গোলযোগ হচ্ছে, উত্তরটাকে যদি ম্যাচ করাতে চাই, যেটা আপনারা ম্যাচ করাতে বলেছেন সেটাকে ম্যাচ করাতে চাইলে আমাদের কিন্তু ডাটাতে গণ্ডগোল আসছে, আর ডাটার মতন যদি অঙ্কটা করে যায় তখন ওইটা ম্যাচ করানো যাবে না। ঠিক বোঝা গেল? আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারা গেছে, অঙ্কগুলো বুঝতে পারা গেছে। আজকের ভিডিও এতদূর পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা তাপ সঞ্চালনের MCQ ফুল সলিউশন আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট। ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, বাকিটা সময় এলে বোঝা যাবে। টিল দেন পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার লিটিল অ্যান্ড বিলাভড ফ্যামিলি টুইন ফিজিক্স। বাই।